এরশাদ ভাইয়ের সাথে আমার দেখা হওয়ার কথা অনেক আগে, কিন্তু বিভিন্ন কারণে ঘটনাচক্রে ভাইয়ের সাথে দেখা হয়েছিল শেষ পর্যন্ত পুরা পৃথিবীটা ঘুরে এসে 2025 সালের মাঝামাঝির একটা সময়। এখন এটা যারা আপনারা, আমার একটা বই ছিল 2016 সালে পাবলিশড, আমি একটা পিচ্ছি তখন, আগুনের দিন শেষ হয়নি। এই বইটাতে আমি আলোচনা করেছিলাম, গল্পটা বেসড অন জহির রায়হান এবং আমাদের রুয়েটের একজন শহীদ যার নাম আমাদের লেফটেন্যান্ট সেলিম হল। এরা দুইজন মূল ক্যারেক্টার। কিন্তু আমি আসলে তৎকালীন যতটুকু আমার অ্যাক্সেস ছিল, আমি এত ছোট ছিলাম যে আমার আসলে খুব বেশি অ্যাক্সেস ছিল না। আমি যে খুব ডিপ রিসার্চ করে লিখবো, ববিতার কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট দরকার, ববিতার কাছে আমাকে অ্যাপয়েন্টমেন্ট কে এনে দিবে? আমি 100 বার বলছি, বা সবাই জানেন যারা আমাকে আগে থেকে চেনেন, আমি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসি নাই লেখালেখির জগতে। সো আমার অমুক ভাই তমুক ভাই ছিল না। আমি কখনো পৃথিবীর কোনো দিনও কারোর সাথে কন্ট্যাক্ট করি নাই যে আমার লেখাটা পাবলিশ করতে পারবেন কি না, এরকম আর কি। তো সহ লেখকদের সাথে আলোচনা করা ছাড়া আমি লেখালেখি নিয়ে কারোর সাথে কথাও বলি না, তদবিরও করি না, এবং সহ লেখকদের মধ্যে আমি খুবই পিন পয়েন্ট বাছাই করি কার সাথে কথা বলা যাবে। সো ব্যাক দেন, মানে 2016 সালে আমার কেউ নাই আসলে। তো যতটুকু আমার ওপেন রিসোর্স থেকে, ওপেন সোর্স থেকে যতটুকু আমি তথ্য পাইছি, যে কয়টা পেপার কাটিং পাইছি, যে কয়জন পুলিশ সদস্যের বা সেনাবাহিনীর সদস্যের সাক্ষাৎকার পড়তে পারছি বিভিন্ন পেপার কাটিংয়ে বা বিভিন্ন সোর্স থেকে, অতটুকুর ওপর ভিত্তি করেই আমি আগুনের দিন শেষ হয়নি বইটা লিখছি। যেখানে আসলে আপনারা সবাই জানেন জহির রায়হানের সাথে কী হয়েছিল। অনেকের কনফিউশন ছিল, ওনাকে মনে করতেন উনি নিখোঁজ। উনি নিখোঁজ ছিলেন না, আসলে অনেক ডিটেলস আছে আর কি, সরাসরি ফেস টু ফেস কারোর সাথে কথা বলতে পারবো। সেটা ছিলেন আমাদের শহীদ সেলিমের রুমমেট 67 ব্যাচের খোরশেদ আলম। এখন খোরশেদ আহমেদ। এখন খোরশেদ আহমেদের ব্যাপারে আমি আমার সেই আগুনের দিন শেষ হয়নি বইয়ের যে ভূমিকা, সেখানে আমি লিখছি ওনার ব্যাপারে। তো উনি আসলে আপনাদের সবার পরিচিত ব্যান্ড আর্টসেলের রুম্মান আহমেদের পিতা। সো এই হিসাব থেকে আমার আসলে পরিচয়টা হওয়ার কথা ছিল এরশাদ ভাইয়ের সাথে। এরকম হয়েছে যে এরশাদ ভাই আসবে, আমি তখন অন্য একটা কাজে বাইরে হয়ে গেছি, তো আমার দেরি হয়েছে আসতে। এরশাদ ভাই আসছে, কথা বলছে, চলে গেছে রুম্মান ভাইদের বাসায়। তো এগুলো অনেক হয়েছে। আর প্র্যাকটিক্যালি যেটা আরেকটা ব্যাপার আছে, যেটা আমি এখানে পুরোপুরি ডিসক্লোজ করতে চাই না, যে খোরশেদ আহমেদ বলেন অথবা রুম্মান আহমেদ বলেন, উনি আসলে সম্পর্কে আমার আত্মীয়। কীভাবে আত্মীয় সেগুলো বললে হয়তো দেখা যাবে যে যেহেতু আমার পিছনে লোকজন ঘুরে, ওদের পিছনে লোকজন ঘুরবে। রাদার আর নট সে দ্যাট। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের যেহেতু একটা পারিবারিক সম্পর্ক আছে, সুতরাং এটা অলমোস্ট অবভিয়াস ছিল যে একদিন এরশাদ ভাইয়ের সাথে দেখা হবে, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয় নাই। দেখা হইতে হইতে চলে আসলো একদম, আমি টেক্সাসে, ভাইরা টেক্সাসে শো করতে আসছে, এত কিছুর পরে যে দেখা হয়েছে। এবং ওই সময় আমরা আসলে টাইম খুব একটা পাই নাই। এতদিন পরে আমার ভাই ভাবি এদের সাথে উনাদের দেখা হওয়ার কথা, ফ্যামিলি ফ্রেন্ড, অ্যান্ড খুব বেশি সময় পাই না, কারণ খুবই টাইট স্কেজুল ছিল আর কি। তার মধ্যে একটা খুবই আমাদের অনেকগুলো ইন্টারেস্টিং আলোচনা হয়েছে, অনেকগুলা। আর তার মধ্যে আমি জাস্ট একটা কোয়েশ্চেন তুলবো, যেটা খুবই ক্রিটিক্যালি ডিপলি থিঙ্কিং করার মতন ব্যাপার, যেটা আমি দেখছি যে অনেকেই এটাকে অ্যাভয়েড করে যান, এবং পরিবেশবাদীদের হয়তো খুব পছন্দ হবে না আমার কথাটা, বাট আমি এই টপিকটাই তুলতে চাই। অ্যান্ড স্পেসিফিক্যালি যেহেতু এটা এরশাদ ভাইয়ের সাথে হয়েছে, আমার মনে হয় যে মানুষজন এটা আগ্রহ নিয়ে দেখবে, কারণ কনভারসেশনগুলো তো আসলে এগুলো নিয়ে কখনো কেউ আর্টিকেল লিখবে না বা কিছু করবে না। আমি আমার আত্মজীবনীতে লিখতেছি, সো ওইটা আপনারা পড়ে নিতে পারবেন ফুল ঘটনাগুলো। তো ভাইয়ের সাথে আমার খুবই প্রথম দিকে একদম যখন মাত্র ওনারা আসছে, আমরা খুবই টাইম ক্রাঞ্চের মধ্যে ছিলাম আর কি। তো অর্ণব ভাইরা আসছিল, মানে কোক স্টুডিওর টিমের অনেকেই। তো সুনিধি অর্ণবের সাথে বেশ কয়েকজন ছিল আর কি কোক স্টুডিওর। তো প্রথমে ওনাদের বাসাতে অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয়েছে, ওখান থেকে ভেন্যুতে অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয়েছে, ভেন্যু নিয়ে আবার কাহিনী হয়েছে। ওই সময়টা তো ক্রিটিক্যাল ছিল যে ভেন্যু একটা ক্যান্সেল হয়ে গেছিলো। অনেক ফান। অনেকদিন পর আমি আর আমার বড় ভাই, আপন ভাই আর কি, আমরা অনেকদিন পর একটা কিছু করতে পারছি যেটা অনেক ফান, এক্সাইটিং অ্যান্ড চ্যালেঞ্জিং ছিল। সেটা হচ্ছে যে অর্ণব ভাইদের শো আর এরশাদ ভাইদের শোটা অ্যারেঞ্জ করছিলাম আমরা।
টেক্সাসের অস্টিনে। মানে ভাইয়া করছিল, আমি ঘটনাচক্রে চলে গেছিলাম, আমি গেছিলাম জাস্ট শোটা দেখতে, বাট সিচুয়েশনটা এতই তখন প্রবলেমেটিক একটা জায়গাতে চলে গেছে যে অলমোস্ট আমরা শো নামাইতে পারবো কিনা বোঝা যাচ্ছিল না। সো সিচুয়েশন যখন এরকম, তো আমি যে দেখি কি যে ওদের একটা বেশ কিছু ক্রাইসিস চলতেছিল আর কি। তো ফর্চুনেটলি আমি ওই সময় গেছিলাম মূলত আসলে দেখা করতে ফ্যামিলির সাথে, কিন্তু যে দেখলাম যে অনেক ক্রাইসিস চলতেছে, তো আমি আরেকটা এক্সট্রা পেয়ার অফ হ্যান্ডস এবং এক্সট্রা পেয়ার অফ হুইলস হিসাবে ওখানে যোগ দিই, এবং এটা অনেক কাজে লাগছে। স্পেশালি আমরা অলমোস্ট অর্ণব ভাইদাকে শোতে তুলতে মিস করতেছিলাম টাইম লাইন, একদম 3 মিনিট আগে কোনো মতো পৌঁছাতে পারছি, কারণ আমার একটা এক্সট্রা গাড়ি ছিল তখন, আমার একটা ভাঙাচোরা এসইউভি। অ্যান্ড আমি খুব অবাক হয়েছি যে আমার ভাই আমার উপর কোনোই ভরসা রাখে না যে কোনো একটা এরকম সিরিয়াস দায়িত্ব দিবে। ধরেন যে আমার সাথে যদি কোক স্টুডিওর যারা যাচ্ছে, আমার গাড়ি পুরাই ভাঙাচোরা, তার মানে এই না যেটা আনসেফ, অফকোর্স এটা টেক্সাসে আপনি ফিট গাড়ি ছাড়া রাস্তা নামাতে পারবেন না, বাট সিচুয়েশনটা তো খারাপ জায়গাতে গেছে যে আমার এই ভাঙা গাড়িতে আমি অফকোর্স এরকম হাই প্রোফাইল লোকজনে যাবো না। মনে করেন যে আমি আর এরশাদ ভাই গাড়ি নিয়ে যাইতে যাইতে ফর সাম রিজন আমি মানে ক্র্যাশ করে মরে গেলাম দুইজন। আমি বললাম সেটা তো এক ধরনের ক্ষতি, এরশাদ ভাইয়ের মতন যদি একজন প্রোফাইলে কেউ যদি ক্র্যাশের মধ্যে পড়ে আমার গাড়িতে ওইটা আরেক ধরনের ক্ষতি। সো আমি চেষ্টা করতেছিলাম যে মানুষ অ্যাভয়েড করতে, আমি চেষ্টা করতেছিলাম ওনাদের ইনস্ট্রুমেন্টগুলো আমি নিয়ে যাই, বেটার কার যেগুলো আছে তাদের সাথে ওনারা যাক, কিন্তু ইভেনচুয়ালি যেটা হয়েছে যে পোলাপান তো ছাড়বে না সামনে পাইলে। সো ব্যাক স্টেজ থেকে তাড়াতাড়ি এরশাদ ভাইদাকে খাওয়াই দাওয়া আমরা বের করে নিয়ে আসতেছি। তো মানুষজন তখনও অর্ণবদের শো শুনতেছে, আপনি খেয়াল করলে দেখবেন যে আমার কিছু ভিডিও পোস্ট করছিলাম, আমি মাত্র একটা গান শুনতে পারছি অর্ণবের শান্তি মতন, আর শুরুতে কিছুক্ষণ ছিলাম ফ্রন্ট রোতে, এর বাইরে অর্গানাইজার হিসেবে দৌড়াদৌড়ি করতে হয়েছে। বাট ওই সময় যেটা হয়েছে যে আমার হঠাৎ করে আমি তখন অর্ণবদের যে গানটা তখন তাহসানের গান মূলত কোক স্টুডিওতে, তাহসানের যে গানটাকে কপিরাইট দিয়ে নামাই দিল না, যে ওই গানটাকে তো শোনগো দক্ষিণে হাওয়া তো সরেই গেল, তাহসানের পার্টটা ছাড়া নাকি পোস্ট করতে হবে এটসেট্রা। সো ফাইনালি আমি অনেকদিন পরে এটা শুনতে পাইতেছিলাম কোক স্টুডিওর কিছু মেম্বারের কাছ থেকে, অ্যান্ড এই গানটা করছে সুনিধি আর অর্ণব। ফ্যান্টাস্টিক একটা মোমেন্ট। আমি ওই দৌড়াদৌড়ির মধ্যেই মানে বললাম যে তৌসিফ আমার দিয়ে বলে কি ভাই মানে কিছু জিনিস করতে হবে, বেসমেন্টে চলেন এটসেট্রা। এর মধ্যে আমি বললাম যে ভাই দেখো এই গানটা আমি শুনতে চাই, এই গানটাতে আমি থাকতে চাই, পিছনে দাঁড়ায় আমি ওই গানটা রেকর্ড করছি, জাস্ট দ্যাটস ইট। আমি তারপরে আবার দৌড়ের ওপরে আছি। ভাইয়া ফোন দিছে, ফোন দিয়ে বলে যে এরশাদ ভাইদেরকে নিয়ে যাও। মানুষজন বের হওয়া শুরু করলে, আবার চাইপা ধরবে, অটোগ্রাফ খুঁজতে আসবে, আবার কিছু লোকজন আছে অতি উৎসাহী, যাইতে চাই আর্টিস্টদের বাসায় যে আড্ডা দিতে চায়। সো মানে ওনাদের বাসার ঠিকানা দুইটা খুবই সেফ ছিল আর কি, আমাদের 10 জনের কাছে ছিল ইন টোটাল যারা আমরা জানবো আর কি, তা নাহলে দেখা যাবে যে ভক্তদের চোদনে আর হচ্ছে কিছু হইতেছে না। তো আমি কোনো মতে যে আমার আবার ওইখানে একটা পার্কিং লটে অনেক কাহিনী আছে, ওখানে আবার এক্সট্রা কার্ড দিয়ে যেতে হয়, কোনো মতে আমি গাড়িটা নিয়ে বের হয়ে আসছি, পিছনে এসে দেখি যে উনারা অলরেডি বের হয়েছে আউট ইন দ্য ওপেন। অ্যান্ড কোনো মতে আমরা ঠিক করলাম যে ঠিক আছে, এরশাদ ভাইকে বললাম যে আপনি তাহলে সামনের গাড়িতে চলে যেতে পারেন। তো পরে দেখা গেলো যে অর্ণবরা অ্যাট এনি গিভেন মোমেন্ট বের হয়ে আসতে পারে, সবার আগে অর্ণব আর সুনিধিকে সরাই নিতে হবে, মানে সেফটি দেওয়ার জন্য আর কি, মানুষজনের পঙ্গপালের কাছ থেকে বাঁচানোর জন্য যারা অতি উৎসাহী ভক্তরা। সো আমরা যেটা করছি, এরশাদ ভাই বললো যে না কোনো প্রবলেম নাই, আমরা পিছনে ঢুকে যাবো। এরশাদ ভাই একটা জিনিস, আমার পিছনে 4 জন ঢুকছে,
কোনো দরকার ছিল না। হ্যাঁ, আমি কিন্তু লোডেড, আমি হচ্ছে মানে পুরা ব্যান্ডের সবাইকে নিয়ে ফেলছি। এরশাদ ভাইকে আমি ভাবছি যে সামনে পাঠিয়ে দিব, অর্ণব সুনিধির সাথে এরশাদ ভাই চলে গেল, কারণ এই ভাঙা গাড়ি তো একটা ইস্যু, তার উপর আমি অলরেডি লোডেড। আর একটা পিচ্চি ছিল, পিচ্চি আর্লিংটন থেকে আসছে। পিচ্চি মানে প্রচণ্ড রকমের ডেডিকেটেড ভাই, ওরা মিউজিকের জন্য যে ডেডিকেশন, এটা আসলে আমি টেক্সাসের মানুষের মধ্যে খুব একটা দেখি নাই। অ্যান্ড ওকে আমি মানে ও যে সে আমার সাথে চলে আসবে এটা আমি জানতাম না, কারণ ওর একটা ফ্রেন্ড আসার কথা ছিল। সো এরশাদ ভাইয়ের জায়গা ছিল গাড়িতে, কিন্তু ও আগে ঢুকে গেছে। এখন ওকে বলতেই পারতো যে কেউ, বা এরশাদ ভাই বলতে পারতো যে আচ্ছা আমাদের তো মনে যাওয়ার কথা, বা আমরা বলতে পারতাম। প্রবলেম হতো যে আমি আর ভাইয়া যে কারণে মারাটা খাইছি এই শো হোস্ট করতে গিয়ে, সেটা হচ্ছে আমরা অতিরিক্ত ভালো মানুষ, আমরা হচ্ছি অত্যন্ত ভদ্র, আমরা মানুষজনের সাথে চেষ্টা করি সর্বোচ্চ অ্যাকোমোডেট করতে। অ্যান্ড এরপরও হয়তো পিচ্চিটাকে আমাদের সরাই দিতে হইতো, বাট এরশাদ ভাই ফ্যান্টাস্টিকলি ডিল করলো, বলে কি আর কোনো প্যারাই না, আমরা 4 জন পিছনে করে চলে যাবো। আমি বলে যে ভাই কেমনে যাবেন, পিছনে 3 জন বসাই ডিফিকাল্ট, আমার এসইভি, বাট 4 জন কেমনে বসবেন। বাট এরশাদ ভাই এত চিল, মানে ওই বাচ্চাটাকে বের করে দেওয়া একটা অপশন হইতে পারে, এটা এরশাদ ভাই মাথাতেও আনে নাই না। আমরা হয়তো শেষ পর্যন্ত রিকোয়েস্ট করতাম যে ভাইয়া তুমি পরের গাড়িতে চলে আসো, বাট ওইটা করতে হয় না। এরশাদ ভাই যাইতে দিবেন আর কি, মানে সবাইকে টেক কেয়ার করে নিয়ে যাবে, ফ্যান্টাস্টিক একটা হিউম্যান বিইং ভাই। তো ভাই উঠছে, তখন ফার্স্ট টাইম আমার ভাইয়ের সাথে প্রপারলি কথা হচ্ছে। আমি এর আগে যখন ভাইরা জাস্ট ব্যাকস্টেজে উঠবে, তখন আমি জাস্ট ভাইকে বলছিলাম যে ভাই মানে কত কথা শুনি আপনার নামে, কিন্তু শেষ পর্যন্ত দেখা হইলো না, এখন ফাইনালি হয়েছে। তখন ড্রাইভ করতে করতে বলতেছিলাম যে আমাদের ওই সব আলোচনা আর কি। কয়েকদিন আগে রুম্মান ভাইরাও আসছিল, তখন রুম্মান ভাইদের সাথে রুম্মান ভাইয়ের সাথে মেমোরিটা খুবই এনজয়েবল, বাট খুবই হটেড ডিবেট ছিল আর কি। সো রুম্মান ভাইরা আসছিল অস্ট্রেলিয়া থেকে জাস্ট কয়েকদিনের জন্য, বেশ কয়েকদিনের জন্য আসছিল, কিন্তু রুমান ভাইদের আবার প্ল্যান ছিল তারা টেক্সাসে থাকবে, বাইরে যাবে, মানে আর্টসেলের লিরিসিস্ট রুমান ভাই আর কি। তো রুমান ভাইয়ের সাথে আমার বহুদিন পর দেখা হয়েছে। ভাইয়ের সাথে শেষ দেখা হয়েছিল মনে হয় গাজীপুরের একটা রিসোর্টে, আমরা ফ্যামিলি সবাই গেছিলাম, তখন শেষ দেখা হয়েছে। এটা মানে 2017 সালে হইতে পারে, 16 সালে হইতে পারে, আমি মানে চিন্তা করেন কত আগে দেখা হয়েছে আর কি। তো রুমান ভাইয়ের সাথে পরে দেখা হওয়ার চান্সেস আমার হয় নাই। আমি যখন দেশে গেছি রুমান ভাই তার একটু পরে দেশে আসছে, মানে এটা তা না হলে হয়তো হইতো। অ্যান্ড ইভেনচুয়ালি শেষ পর্যন্ত যখন ভাই টেক্সাসে বেড়াতে আসতে পারছে আমাদের কাছে, আমাদের বাসায় আর কি, তখন হচ্ছে আমাদের দেখা হয়েছে। এবং তার মধ্যে আবার আমি গেছিলাম মাত্র 1.5 দিনের জন্য, কারণ আমি থাকি ডালাসে, আর আমি প্রতি মাসে একবার হলেও যাওয়ার চেষ্টা করি ভাইয়ের সাথে দেখা করতে, কারণ আমার একটা নেফিউ আছে, তা সে বড় হচ্ছে। সো আমি চাই যে কানেক্টেড থাকতে আর কি প্রতি মাসে, পিচ্ছি তো পরে ভুলে যাবে। সো ওইখানে ভাইয়ের সাথে আমাদের যেটা হচ্ছে, সকালবেলা ঘুম থেকে ওইটা চোখ টোক ডইলা বসছি, বসার পরে দেখি যে তখন হচ্ছে ওই সময় যখন ট্যারিফ কল করছে ট্রাম্প, পুরো পৃথিবী তোলপাড় হয়ে যেতেছে ট্রাম্পের ট্যারিফ নিয়ে। তো আমি নাইমা দেখি যে রুম্মান ভাই বসে বসে ওই দেখতেছে, টিভিতে ওই খবর দেখতেছে। তো ভাইয়ের সাথে আমার কখন আর্টসেল নিয়ে, লিরিক্স নিয়ে এগুলো খুব কম কথাবার্তা হয়। ইভেন যখন গাজীপুরের রিসোর্টে আমরা ছিলাম, 3-4 দিন ছিলাম একসাথে, মানে ওনাদের ফুল ফ্যামিলি, আমাদের ফুল ফ্যামিলি, আমাদের প্ল্যানই ছিল যে আমরা যাবো ওইখানে টাইম স্পেন্ড করতে, যাতে ফুল ফ্যামিলি মিলে আমরা টাইম স্পেন্ড করতে পারি। ওইখানেও আসলে আমরা 3-4 দিনের মধ্যে এগুলো নিয়ে এত কথাবার্তা, আমাদের রাইটিং ক্যারিয়ার নিয়ে বা উনার লিরিক্স নিয়ে কথাবার্তা তেমন হয় নাই। তখন আবার আর্টসেলের গ্যাঞ্জাম চলতেছে এটসেট্রা, মানে আমাদের সবারই মন মেজাজ খুব একটা ভালো না। রুমান ভাইও মানে ওনারা তো চান নাই কেউই আসলে যে ব্যান্ডটা ভাঙ্গা যাক, বাইরে থেকে লোকজন নানা কথা বলে, বাট কারোই ইন্টেনশন ছিল না যে ব্যান্ড ভাঙ্গা যাক। এখন মানুষ 2 ভাগ কইরা ফালায়, বাট আমি যেটা দেখছি যে আসলে সবাই কম বেশি মানে সবারই স্টোরিতে আসলে কাউকে আমরা ভিলেন বানাইতে পারবো না, এটা জাস্ট বাস্তবতাটাই ছিল খুবই প্যাথেটিক, মানে কিছু বলার না আর কি এখানে। এখন ওই সময় যেটা হয়েছে যে পরে তো আর মানে আমি যে গাদাগাদি করে আমরা যাইতেছি ভাইদেরকে বাসায় পৌঁছায় দেওয়ার জন্য, ওই সময় বললাম যে রুমান ভাইয়ের আসছিল, রুমান ভাইয়ের মানে ওই ফ্যামিলির আলাপ আর কি চলতেছে, এই শো টো নিয়ে কথা বলবো, আর উনারা মাত্র একটা শো করে নেমে আসছে, অফকোর্স এত মানে তখন এগুলো নিয়ে কথা বলা লাভ না। বিভিন্ন বন্ধুকে বলতেছিলাম যে পিছনে এত চাপা যাবে, না হলে ঘুমিয়ে যেতে পারতেন। এদিকে এরশাদ ভাই একজন ভুড়ি ফাঁসায় দিচ্ছে, মানে ব্যাপক অবস্থা। পুলিশ ধরলে খবর আছে, পুলিশ যদি ধরে দেখে পিছনে 4 জন, আমারা তো গাছে তুইলা দিবে। সো খুবই প্রেশাস কার্গো আমরা ঠিক মতন গেছি, পৌঁছাই দিছি এটসেট্রা। এর পরের দিন আমাদের একটা প্রোগ্রাম ছিল, তো তখন হচ্ছে এরশাদ ভাইকে আমি নিয়ে আসতে গেছি। তো মানে আমার কোনো স্পেসিফিক ডিউটি ছিল না, যে আগে গাড়ি নিয়ে পৌঁছাতে পারবো, সবাই অনেক ধরনের দৌড়াদৌড়ির মধ্যে ছিল আর কি। সে যাকে পাবো তার নিয়ে তুইলা নিয়ে চলে যাবো, মানে যে আগে এসে অর্ণব ভাইদের টিমরে পাইলো, সে অর্ণব ভাইদের টিমরে নিয়ে চলে যাবে। অর্ণব ভাইদের সাথে অনেক ফান স্টোরি আছে, এটা হচ্ছে আমি আমার আমেরিকান আমার একটা চ্যাপ্টারের মধ্যে পাবেন, বাট ওটা এখানে বলতেছি না। তো ওই দিন যখন আমরা যাইতেছি ড্রাইভ করে ইফতি ভাইদের বাসায়, ইফতি ভাই একজন খুবই চিল পার্সন। আপনারা যারা আমেরিকান আমার প্রথম কয়েকটা চ্যাপ্টার আমি অনলাইনে দিয়েছিলাম অনেক আগে, তারা ইফতি ভাইকে চিনে থাকতে পারেন, মানে ফ্যান্টাস্টিক একটা লোক।
তো ইফতি ভাইদের বাসা, তারা নতুন একটা বাসা কিনছে, খুবই অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা বাসা। তো ওইখানে এই প্রোগ্রামটা হচ্ছিল আর কি, যেখানে অর্ণব ভাইরাও যাবে, এরশাদ ভাইরাও যাবে, ওখানে একটু খাওয়া দাওয়া হবে আর কি। তো এরশাদ ভাইকে দিয়ে যখন যাচ্ছি আমার আবার এদিকে গাড়ির পিছনে একটা ক্যামেরা থাকে, ওই ক্যামেরা আবার কাজ করতেছে না, আমি একটু নার্ভাস। তো যাইতে যাইতে আমি সবসময় যেটা করি, যেমন অর্ণব ভাইকে আমি এইসব প্রশ্ন করছি বা এরশাদ ভাইকে করছি, আমি কিছু জিনিস নিয়ে কথা বলতে চাই যেগুলো আসলে সাধারণত তাদের ভিউটা এগুলো নিয়ে কেউ জিজ্ঞাসা করবে না, কিন্তু আমার জানার ইচ্ছা আর কি। এগুলো খুবই ফান্ডামেন্টাল জিনিস, সেটা শুধু মানে অর্ণব ভাইদের ব্যাপার দেখে বলতেছি না, আমার রাইটার ফ্রেন্ডসরা আছে তাদের সাথে আমি সারাদিন রাত এগুলো নিয়ে কথা বলি, নাবিলের সাথে আমি এইসব টাইপের কথাবার্তা বলি, বা অন্য যে কেউ যাদের সাথে আমি টাইম স্পেন্ড করতে পারি। এই কারণে আমাদের আড্ডাটা জমতো যখন আমরা ডিএমসিতে থাকতাম। মানে নাবিল থাকতো, নাবিল পড়তেছিল, আমি ডিএমসিতে অনেক দিন থাকছি। রুয়েটের জিয়া হলে আমি মনে হয় সর্বোচ্চ থাকছি 8 মাসের মতন। এর বাইরে ডিএমসির হলে থাকছি আমি সেকেন্ড সর্বোচ্চ 6-7 মাস থাকছি বিভিন্ন সময় আর কি, একবার যে 1 মাসের উপরে ছিলাম। সো এই সময়গুলোতে আমরা যেগুলো নিয়ে আলোচনা করি আমি আর নাবিল, সেগুলো কিন্তু অন্যান্য লেখকরা করে না। অন্যান্য লেখকরা দেখা যায় কি যে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি চিপায় যা বৈশা, অথবা হাকিম চত্বরে বৈশা, অথবা মনে করেন যে ওই যে আজিজ মার্কেটে যারা যায় তারা বৈশা কাজ নিয়ে কথা না বইলা বেশিরভাগ সময় চগলখুরি কইরা বেলায়, এর বই ওইটা হয় নাই, তার বই সেরা হয় নাই, এসব কথাবার্তা বলে। আমি মনে করি যে আমি আর নাবিল দুজনই মনে করতাম এগুলো ওয়েস্ট অফ টাইম। আমরা দুইটা এক্সট্রিমলি ক্রিয়েটিভ মাইন্ড একসাথে হইছি, আমরা এখানে আরেকজনের বইয়ের ফুটা কই এটা খুঁজে দেখা লাভ আছে? ওর কাজ করছে, এটা নিয়ে আমরা হয়তো 2-4 মিনিট কথা বলতে পারি যে ঠিক আছে বইটা পড়ছিলাম, প্রথম 50 পৃষ্ঠা ফাটাফাটি গেছে, তারপর উনি ঝুলাই দিছে এই যে 3টা জিনিস ঢুকাইতে যায়, 4টা চ্যাপ্টারকে খুবই লুজ করে ফেলছে, যেটাকে অ্যাভয়েড করা যেত। এরকম টাইপের কিছু ক্রিয়েটিভ ক্রিটিসিজম করতাম আমরা হয়তো নিজেদের মধ্যে, ডান। তার মনে ওই লেখক বোকাচোদা তা তো না, তার মনে ওই লেখক, যেমন আমাকে প্রত্যেকটা, যেমন ইভেন যাদেরকে ওরা বোকাচোদা বলে ডাকতো তাদের কথা যখন বলতাম আমি বলতাম যে উনি তো 3টা বই লিখছে, যখন উনার বই হবে 13টা তখন হয়তো তিনি অনেক ভালো রাইটার হবেন। সো আমি কাউকে এভাবে ধরি না আর কি, যে পার্সোনালি যে একজন মানুষ একটা বই লিখতেছে এই বইটা খুব ভালো হয় নাই মানে এই না যে তাকে বাতিলের খাতায় ফালাই দিবেন। কয়েকজনকে আমি দেখছি প্রথম বইগুলো খুব একটা ভালো না, পরে অনেক ভালো ভালো বই লিখছে। সো এই জন্য আমরা করতাম কি, পরচর্চা করতাম না, আমরা এই ধরনের আলোচনাই করতাম যেগুলো খুব ক্রিয়েটিভ আলোচনা। তো এরশাদ ভাইকে পায় আমি জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই আপনার একটা প্রশ্ন করি, এই যে রাস্তাতে যাইতেছে আমরা দেখতেছেন যে এতগুলো সুন্দর বিশাল বিশাল রাস্তা ছড়ায় রাখছে, যে ট্রাফিক পুলিশের লাইট, ওইখানে কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশনের জন্য রাস্তা খুইরা কাঁপায় ফেলতেছে। তারপর একটা জিনিস ছিল, ওখানে একটা বিশাল কনস্ট্রাকশন হচ্ছিল, আমরা একটা উঁচু জায়গা থেকে নামতেছিলাম, তো নামার সময় নিচে তাকায় দেখা যাচ্ছে কি ওইখানে একটা বিশাল জায়গাতে কনস্ট্রাকশন হচ্ছে। ওই জায়গাটার নাম হচ্ছে, আমি একটা ছবি তুলে রাখছিলাম মোস্ট প্রবাবলি, এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা নাম ছিল, যেটা হচ্ছে অন্য একটা কিছুর সাথে যায় কাছাকাছি, বাট এনি হাও ওটা পাইলে আমি এখানে দিয়ে দিব। তো আমি বলতেছিলাম যে দেখছেন যে ভাই মানে পাড়ায় কনস্ট্রাকশন করতেছে, ওইখানে মানুষ মাটি খুঁড়া উড়াই লাইতেছে, এইদিকে হচ্ছে আমরা রোডের উপরে যাচ্ছি, এই রোডগুলো তো সব মানুষ বানাইছে। মানে মানুষের পৃথিবীতে আমরা দেখতেছি যে আসলে মানুষ অনেক কিছু বানাই ফেলছে। সো এগুলো আসলে কি, আপনার কি ধারণা যে এগুলো কি মানব সৃষ্ট একটা জিনিস? আর ওই দেখেন ওখানে কত সুন্দর গাছ, কত সুন্দর পাহাড়, আর দেখেন মানুষ পাহাড় কেটে ফেলছে, কেটে কেটে আবার ওইখানে দেখেন পাহাড়ের মাথায় বড় লোকরা বাড়ি বানাইছে। তো নেচারের সাথে কি আমরা খারাপ কাজ করলাম, নাকি নেচারের সাথে আমরা, মানে নেচারের সাথে খারাপ কাজ করা যায় না, সব কিছুই নেচার। আমরা তো নেচার, আমরা তো প্রাণী, আমরা নিজেদেরকে কি ডিটাচ করে ফেললাম কিনা যে আমরা যেন প্রাণী না, আমরা যেন পৃথিবীর সন্তানই না। পৃথিবীর সন্তান শুধু কে? কচ্ছপ। পৃথিবীর সন্তানকে ডলফিন, রয়্যাল বেঙ্গল টাইগার এক্সটিংক্ট হয়ে যাইতেছে। পৃথিবীর সন্তান হচ্ছে অমুক প্রাণী তমুক প্রাণী, এই স্পিসিস সেই স্পিসিস, ইকোসিস্টেম যেমনে চলতেছে সেগুলো হচ্ছে পৃথিবীর সন্তান। আর মানুষ কি তাহলে? মানুষ, আমরা কি পৃথিবীর সন্তান না? আমরা যে সায়েন্স আবিষ্কার করছি, মেডিকেল নলেজ বাড়াইছি, আমরা কি পৃথিবীর সন্তান না? তাহলে আমরা যদি এই রোডটা বানাই, তাহলে ভাই এটাকে আপনি কি বলবেন? এটা হচ্ছে আমার প্রশ্ন ছিল এরশাদ ভাইয়ের কাছে, যে আপনি কি বলবেন যে এটা একটা মানব সৃষ্ট রাস্তা? তার মনের কি ন্যাচারাল না, এটা কি আনন্যাচারাল, এটা কি কৃত্রিম নাকি প্রাকৃতিক? কি বলেন? আমরা যে রাস্তা বানাইছি এটা কৃত্রিম নাকি প্রাকৃতিক? এরশাদ ভাই বললো যে, প্রশ্নটা ভাইয়ের ভালো লাগছে, যে কিছুক্ষণ চিন্তা করে বলল না এগুলা কেন প্রাকৃতিক কেন হবে, সরি কৃত্রিম কেন হবে, এগুলো প্রাকৃতিক। আমি বলছি এক্স্যাক্টলি ভাই, এটাই আমি দেখছি যে এই ধরনের আলোচনাগুলো আমি যেন করতে চাই, যে আমার ফ্রেন্ডদের সাথে আমি এই ধরনের আলোচনা করে থাকি, যে আমি মনে করি, বা এটা তো লজিক্যালি রাইট, যে কৃত্রিম তো কিছু না। আমি একটা বিল্ডিং বানাইছি আর একটা পিঁপড়া ঢিবি বানাইছে, আমারটা কেন কৃত্রিম হয়ে গেল? আমি কি কোনো একটা মহাজাগতিক বস্তু নিয়ে এসে বিল্ডিং বানাইছি? কনক্রিটের মধ্যে কি আছে? কেমিক্যালস, যেগুলো আসলে সিমেন্টের মধ্যে কি আছে? কেমিক্যালস, যেগুলো আমরা বানাইতে পারি কি দিয়ে? পৃথিবীর এলিমেন্টস দিয়েই তো। পিঁপড়া বানাইতেছে পৃথিবীর এলিমেন্টস দিয়ে, তো ঢিবি বানাচ্ছে, ওর ঢিবিটা হয়ে গেল ন্যাচারাল, প্রাকৃতিক, আর আমার বাসা, আমার বিল্ডিং হয়ে গেল কি এটা নাকি কৃত্রিম? কেন?
কেন এটা কৃত্রিম হবে? আমরা পরিবেশ দূষণ করতেছি, কারণ আমরা কার্বন ডাইঅক্সাইড বের করতেছি, আমরা অন্যান্য জিনিস বের করতেছি কারখানা থেকে। আর ওইখানে ব্যাকটেরিয়ারা নাইট্রোজেন বানাচ্ছে, নাইট্রোজেন সাইকেলকে ধরে রাখতেছে, ওরা নাইট্রোজেন ছাড়তেছে না পরিবেশে, ওইটা তো দূষণ হইতেছে না। কেন? ইকুইলিব্রিয়ামে আছে ইকোসিস্টেম, অ্যান্ড আমাদের কাজ করাবার ইকুইলিব্রিয়াম থেকে সরাই দিচ্ছে ইকোসিস্টেমকে, হুইচ ইজ নট ট্রু বাই দ্য ওয়ে। আমরা যখন পরিবেশ দূষণ করি তখন এটাকে ইকোসিস্টেমটাকে কিন্তু আসলে ইকুইলিব্রিয়াম থেকে সরাইতেছে না, নতুন একটা ইকুইলিব্রিয়াম সৃষ্টি হইতেছে। কেমনে এই ইকোসিস্টেম সৃষ্টি হইতেছে? কারণ মনে করেন যে আমরা করলাম কি, কার্বন মনোক্সাইড বাড়ায় পুরা পৃথিবী থেকে অক্সিজেন বের করে দিলাম, তো তখন নতুন একটা ইকোসিস্টেম সৃষ্টি হবে। ধরেন যে বায়ুমণ্ডল ফুটা হয়ে গেল, বায়ুমণ্ডল নাই, তাহলে এটা নতুন ধরনের পরিবেশ সৃষ্টি হবে, তাতে করে মানুষ মরে যাবে, সেটা সত্য কথা, মানুষের ক্ষতি হবে, মানুষ মরে যাবে, মানুষের আর কখনো থাকা হবে না পৃথিবীতে, অক্সিজেনের অভাবে মরবে, দূষণে মরবে, ক্যান্সার হয়ে মরবে, কার্বন মনোক্সাইড বেড়ে যাওয়ার কারণে মরবে, 100ভাবে মানুষ মরে যাবে। কিন্তু তাই বলে কি আসলে আমরা এই জিনিসগুলোকে কি কৃত্রিমভাবে নষ্ট করতেছি? আমরা তো প্রাকৃতিক জিনিস। সুতরাং আমরা যা যা করতেছি সেটা আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের বেঁচে থাকার স্বার্থে কিছু কাজ আমরা করি, যাতে করে আমরা বেশি দিন বেঁচে থাকতে পারি। শুশুক মরে গেলে খুব একটা সমস্যা নাই আসলে মনে হয় মানুষের আসল আগ্রহ হচ্ছে সে যাতে নিজে বেঁচে থাকে। স্পিসিস আগে অনেকে চলে গেছে, এই কারণে অন্যান্য স্পিসিস মারা গেছে চেইন রিয়াকশনে, মানুষও মারা যাইতে পারে, বিলুপ্ত হইতে পারে, কিন্তু সেটাও হবে একটা ন্যাচারাল উপায়ে, কৃত্রিম উপায় হবে না। মানুষ কিছু একটা করছে দেখে মানুষ বিলুপ্ত হয়ে গেছে, এই ধরনের আলোচনা করে আসলে খুব একটা লাভ, আনফেয়ার আলোচনা। অ্যান্ড এরশাদ ভাই এটাতে একমত ছিল যে মানুষ হচ্ছে যা বানাচ্ছে সেটা আসলে কৃত্রিম না, এটা প্রাকৃতিক জিনিসই। অ্যান্ড এটা একটা ভালো ডিসকাশন ছিল, এটার ভিতরে অনেক কিছু গেছে। অ্যান্ড এইসব আলোচনা করতে করতে ভাইয়ের ভাই জিজ্ঞাসা করতেছিলাম কি নিয়ে রিসার্চ করতেছি, তো ওইখান থেকে আবার আসলো গ্রাফিনের কথা আসলো। তো গ্রাফিনের কথা থেকে ভাই দেখি যে আবার একটু জানেও, বলে যেটা তো কার্বনের সামথিং। তো ওই সব আলোচনা হইতেছিল, তো ওই আলোচনাটা ছিল খুবই ফ্রুটফুল। বাট আমি পিন ডাউন করতে চাই এই জায়গাতে যে আপনারা কি মনে করেন যে মানুষ যে বিল্ডিংগুলো বানায়, মানুষ যে গ্যাস উৎপন্ন করে গাড়ি থেকে, কারখানা থেকে, এটা আপনাদের কাছে কি মনে হয়? এটা কি প্রাকৃতিক নাকি কৃত্রিম? আপনারা কি আমাদের সাথে একমত, নাকি আপনাদের মধ্যে ভিন্ন মত আছে? জানাতে পারেন কমেন্টে। আর আমি সাধারণত অনেক সিরিয়াস আলোচনা করতে করতে মনে হইতেছিল যে আচ্ছা আজকে আমরা একটু এই ধরনের একটা আলোচনা করি, কারণ এই জিনিসগুলো হয়তো এক ধরনের রেকর্ডেও থাকবে, মেমোরিজ। সবসময় তো আমরা থাকবো না, 50 বছর পরে আমি থাকবো না, 50 বছর পরে এরশাদ ভাই থাকবে না, অর্ণব ভাইরা থাকবে না। সো তখন এই জিনিসগুলা রেকর্ডে থাকলো। আমার আমেরিকানামা বইটাতে, এই জন্য আমি একটা চ্যাপ্টার ডেডিকেট করতেছি যে থাকলো কিছু কাহিনী, থাকলো কিছু পার্সোনাল হিস্ট্রি, থেকে যাক ইতিহাসের পাতায় হইতে পারে যে, কারণ আমার মনে হয় যে এই মানুষগুলোকে নিয়ে মানুষ জানতে চাইতে পারে ভবিষ্যতে। সো ওয়াই নট? তো যারা সামনের বছর যদি আমেরিকানামা আসে তাহলে আপনারা পড়তে পারবেন। তবে আমি এখনো শিওর না যে কাকে দিয়ে পাবলিশ করাবো, কারণ এর আগের ভিডিওতে বলছি পাবলিশার বাছাই করার একটু কঠিন হয়ে গেছে। আমি একটু পাবলিশারদের মতিগতি বুঝতে চাই, তাদেরকে একটু জাজ করতে চাই, তারপরে আমি এই বই প্রকাশ করার ব্যাপারে ফাইনাল ভার্ডিক্ট বা সিদ্ধান্ত নিব। তার আগ পর্যন্ত ভালো থাকেন সবাই, আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো দিনে। অ্যান্ড আজকের মতন বিদায়।